and welcome to Notebook. আমি গার্গী এবং তোমাদের সকলকে স্বাগত আমাদের এই নতুন সিরিজ অফ ক্লাসে। আমরা জানি বেশ কিছুদিন আগে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন বার হয়, যেখানে বলা হয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তার যে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত যে লেভেল আছে সেখানে প্রায় ৬,০০০-৬,৫০০-এর কাছাকাছি ভ্যাকেন্সি তৈরি হয়েছে এবং সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করা হবে এবং তার জন্য পরীক্ষা নেওয়া হবে। টোটাল ১৯টা পদের জন্য কিন্তু পরীক্ষার কথা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। এবার স্বাভাবিকভাবেই সকলের মনে একটি উত্তেজনার সৃষ্টি হয়, অনেক এক্সপেকটেশন তৈরি হয়, কিন্তু বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ারলি জানা নেই যে কিভাবে পড়বো, কি পরীক্ষা হবে, কোন পোস্টের জন্য। তো ধীরে ধীরে সবকিছুই ক্লিয়ার হতে শুরু করে। আমিও এর আগে ২-৩টে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার করেছি। সেই ভিডিওগুলির ডেসক্রিপশন সেই ভিডিওগুলির লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে হ্যাঁ, এই যে পুরো ওভারঅল যে পদগুলোর জন্য যে পরীক্ষাটা, সেটা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট তার মতো করে বার করবে নোটিফিকেশন তার ভ্যাকেন্সি অনুযায়ী, এবং তারা তাদের মতো করে ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি আছে সেই কমিটিটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রিক্রুটমেন্ট প্রসেস করবে, পরীক্ষা নেবে, রিক্রুটমেন্ট হবে। এবারে বিষয়টা হচ্ছে যে এই প্রত্যেকটি পরীক্ষার ধাঁচ প্রায় একই, কিন্তু দেখা গেছে যে এই পরীক্ষা প্রায় শেষ। আমরা যদি দেখি, আমি একদম সঠিকভাবে বলতে পারবো না, 2014-16 নাগাদ এই লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল এবং তারপরে বহু মানুষ রিটায়ার করেছে। ফলে স্বাভাবিকভাবে আমি অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলতে পারি যে পঞ্চায়েত স্তরে, ত্রিস্তরীয় পঞ্চায়েত লেভেলে প্রচুর ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, স্টাফ শর্টেজ আছে। আমরা কাজ করাতে গেলে এক মানুষকে তার যে ডেডিকেটেড কাজ তার থেকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, কারণ ভ্যাকেন্সি অনেক ক্রিয়েট হয়েছে এবং পদগুলি খালি হয়েছে, যেহেতু প্রচুর মানুষ ধীরে ধীরে রিটায়ার করেছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা এই পরীক্ষার কথা বলি, যেটা এখন নোটিফিকেশন শুধুমাত্র বার হয়েছে এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়েছে, সেটাও একদম সেন্ট্রালি। এবার এক্ষেত্রে আমরা সাধারণত দেখেছি যে 4 বা 5টা বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। কি কি? এক হচ্ছে ইংলিশ, সেটাও মেনলি গ্রামার পোর্শন। 2 হচ্ছে বাংলা, সেটাও গ্রামার পোর্শন বা ব্যাকরণ পোর্শনটা। অঙ্কটা একদমই অ্যারিথমেটিক, পাটিগণিত লেভেলের এবং ক্লাস 10-এর যে স্ট্যান্ডার্ড থাকে সেই স্ট্যান্ডার্ডের কিছু জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটি অবশ্যই হচ্ছে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন, মানে পঞ্চায়েত সিস্টেম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ওপর বেস করে এই জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা মেনলি কভার করা হবে বলে এখানে বলা আছে। এছাড়াও কিছু কিছু পোস্টের জন্য কম্পিউটারের নলেজ দরকার হচ্ছে। তো এই 5টা বিষয়ের উপরই ওভারঅল ফোকাস করা হয়েছে। বাংলা, ইংলিশ, ম্যাথস এগুলো আশা করি তোমরা সকলেই জানো। না জানলেও প্রচুর পরিমাণে ইউটিউবে অন্যান্য স্যারেদের, ম্যাডামদের ক্লাসেস অ্যাভেলেবেল আছে, তোমরা করতে পারো। আর এছাড়া তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অলরেডি ইংলিশ, গ্রামার, ম্যাথমেটিক্স, অ্যারিথমেটিক এগুলোর সাথে সড়গড়, বাংলা ব্যাকরণের সাথেও সড়গড়। এছাড়াও যদি তারপরেও তোমাদের হেল্প লাগে, আমাদের পার্টিকুলারলি নোটবুকের যে বর্তমানে ব্যাচটি চলছে, সংকল্প ব্যাচ, সেখানে খুব ভালো করে বাংলা, ইংলিশ, ব্যাকরণ এবং অবশ্যই পাটিগণিত পোর্শনটা করানো হচ্ছে। পাটিগণিতের জন্য যে মেন বইটা সুবীর দাস, সেটা আমাদের পুরো সলভ করানো হয়েছে আমাদের ব্যাচে। তো তোমরা যদি মনে করো, অবশ্যই তোমরা অ্যাভেল করতে পারো আমাদের সংকল্প ব্যাচটা, যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলে আসি কম্পিউটার পোর্শনটা। কম্পিউটার পোর্শন, আমি নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ডের, বাট যেহেতু আমি টিসিএস এ ছিলাম বেশ কিছুদিন, আমার এই অভিজ্ঞতা আছে এবং তার উপর বেস করে আমি তোমাদের কমিট করেছি যে কম্পিউটারের উপর যে এমসিকিউ প্যাটার্নের যে কোয়েশ্চেন আনসার, সেগুলো আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে ইউটিউবে আলোচনা করব। এবার চলে আসছি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা অজানা যে অধ্যায়, সেটা হচ্ছে পঞ্চায়েতি ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়ন পশ্চিমবঙ্গের নিরিখে। এই বিষয় সম্পর্কে আমরা যদি এই মুহূর্তে ইউটিউব ঘাটি, খুব ভালো কোনো রিসোর্সেস তোমরা পাবে না।
বাজারে কোনো ভালো বই পাবে না, কারণ এই বিষয়টা নিয়ে সাধারণত কম্পিটিটিভ এক্সামে সেইভাবে কোনো আলোচনা হয় না, তাই তো? তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পঞ্চায়েতি রাজ এবং গ্রামীণ উন্নয়নের বিষয়ে আমার এতটুকু মনে হয় যে যদি কেউ ভালো জানার সোর্স থাকে তাহলে অবশ্যই তোমাকে যেতে হবে তোমার গ্রাম পঞ্চায়েত লেভেলে, ব্লক লেভেলে, এবং সেখানে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে কি চলছে, কি না চলছে, কোন অ্যাক্টের মাধ্যমে কাজ হচ্ছে, কি স্কিম চলছে, এগুলো জানতে হবে। বর্তমানে আমার যেহেতু একটু সুযোগ আছে যে আমি ব্লক লেভেলে পোস্টেড আছি অ্যাজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে, তো আমার মনে হলো আমি এই পোর্শনটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে পারি। তো সেই উদ্যোগ নিয়ে আজকে আমার প্রথম সেকেন্ড ক্লাস। আমি এর আগে লাস্ট ক্লাসে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি যে পঞ্চায়েত ব্যবস্থা কেন, কি প্রধানের কাজ এবং কোন কোন জিনিসগুলো আমরা এই ক্লাসগুলোতে কভার করতে চলেছি। এবং আমি বলছি যে সম্পূর্ণ পঞ্চায়েত ব্যবস্থা এবং উন্নয়ন, গ্রামীণ উন্নয়নের যে ক্লাসটি সেটি আমি তোমাদের ইউটিউবেই করাবো। আজকে যে ক্লাসটি করছি এটা হচ্ছে আমাদের ক্লাস 2, এটা ক্লাস 2 আজকে। এর আগে আমরা ক্লাস 1টা ইন্ট্রোডাকশন ক্লাস করেছি, সেই ক্লাস 1 এর ভিডিও লিংকও তুমি এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ভারতে পঞ্চায়েতি রাজের বিবর্তন পার্ট 1। পঞ্চায়েতি রাজের বিবর্তনটি আমরা 2 বা 3টে ক্লাসে পড়ব, সেই কারণে আমি পার্ট 1 দিয়েছি, পার্ট 2 এবং 3 থাকবে, ঠিক আছে? এবারে বলে দিচ্ছি প্রত্যেক সপ্তাহে এই যে সিরিজটা চলছে, সেক্ষেত্রে যেহেতু তোমাদের পরীক্ষার প্যাটার্নটা এমসিকিউ হতে চলেছে, সুতরাং থিওরির সাথে সাথে আমাদের কোয়েশ্চেন অ্যানসারও আলোচনা করতে হবে। যেহেতু তোমাদের কাছে নতুন বিষয়টা, সেই কারণে আমি যেভাবে ভেবেছি প্রত্যেক সপ্তাহে বুধবারে রাত 9টার সময় একটি রেকর্ডেড ক্লাস ইউটিউবে প্রিমিয়ার হবে, সেখানে আমি থিওরি পড়াবো, সিরিজ ওয়াইজ চলবে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 করে। এবং ওই সপ্তাহেরই শুক্রবারে রাত 9টাতে আমি চেষ্টা করছি রাত 9টায় নেওয়ার, কোনো কোনো সময় ওটা রাত 10টা হতে পারে, সেক্ষেত্রে আমরা এমসিকিউ আলোচনা করব, কিন্তু সেই ক্লাসটি ইউটিউবে লাইভ হবে। তো এই প্রত্যেক সপ্তাহে 2টো করে ক্লাস তোমাদের জন্য থাকবে, আপাতত 2টো করে থাকছে। সামনে ভোট আছে, আমি একটু ব্যস্ত হয়ে পড়বো কিছুতে, হয়তো আমাদের 20 তারিখে ভোট আছে, তো হয়তো আমি সামনের সপ্তাহটা নেওয়ার পরে তার সপ্তাহে আর ক্লাসটা নিতেও পারবো না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। বাট এইভাবে আমরা সিরিজটা করব, কিছু পে করতে হবে না তোমাদের, সম্পূর্ণ ফ্রিতে পাবে, এবং আশা করছি এটা তোমাদের সাহায্য করবে তোমাদেরকে। এবং তোমাদেরকে অনুরোধ, অবশ্যই যদি তোমার সাথে আরো কোনো বন্ধু বান্ধব থাকে যারা এই বিষয়টা সম্পর্কে এখনো অজানা, তাদের কাছে এটা শেয়ার করতে পারে, এবং আশা করছি যে লেভেলের প্রশ্ন আসবে সেটা আমি এখানে কভার করিয়ে দিতে পারবো। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে ভারতের পঞ্চায়েতি রাজের বিবর্তন, ইভলিউশন অফ দি ইন্ডিয়ান পঞ্চায়েতি সিস্টেম পার্ট 1। এক্ষেত্রে আমরা এটা আগের দিন আলোচনা করেছিলাম যে এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আসলো ভারতবর্ষে, তার উদ্দেশ্য কি, কেন হঠাৎ এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষে আসলো। উদ্দেশ্য হিসেবে আমরা দুটো দেখতে পাচ্ছি, যে লোকাল লেভেলে সোশ্যাল জাস্টিস প্রোভাইড করা, ইকোনমিক ডেভেলপমেন্ট করা লোকাল লেভেলে, এবং আলটিমেটলি হিউম্যান রিসোর্স ডেভেলপ করা। এটা লোকাল লেভেলে ডেভেলপ করাই হচ্ছে এই পঞ্চায়েত ব্যবস্থার প্রধান উদ্দেশ্য। কোনো জিনিস যখনই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে স্টেট গভর্নমেন্টে দেওয়া হয়, স্টেট থেকে দেওয়া হচ্ছে লোকাল লেভেলে, কারণ যাতে আরো ভালোভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশ্যাল জাস্টিস মানুষের কাছে পৌঁছায়, এবং আলটিমেটলি যেটা হবে যে মানুষের ডেভেলপমেন্ট হবে। তো বেসিক্যালি লোকাল লেভেলে যাতে দেখো একটা গ্রামে কি দরকার সেইটা বিধানসভায় বসে মানুষগুলো যত না ভালো বুঝতে পারবে, সেই গ্রামের কিছু মানুষ যদি তাদের মধ্যে একটি দল গঠন করে সেই গ্রামের উন্নয়নের কথা ভাবতে শুরু করে, তাহলে কিন্তু সেই ভাবাটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে, অনেক বেশি যথোপযুক্ত হবে। সেই কারণে এই ডিসেন্ট্রালাইজেশন সিস্টেমটা পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আনা হলো, যাতে যেখানে ধরো যে গ্রামের উন্নয়ন দরকার সেই গ্রামেরই মানুষজন মিলে বসে ঠিক করলো যে হ্যাঁ এই 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 জায়গায় এই এই কাজ করলে এই গ্রামের সর্বাত্মক উন্নয়ন ঘটবে। তো এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইন গ্রাউন্ড লেভেল। এটাই হচ্ছে কনস্টিটিউশনাল এম, পঞ্চায়েত ব্যবস্থার মূল উদ্দেশ্য। এবারে আমরা যে পঞ্চায়েত সিস্টেম ভারতবর্ষ পশ্চিমবঙ্গে দেখতে পাই, সেক্ষেত্রে একদম উপরের লেভেলে জেলা পরিষদ থাকে। জেলা পরিষদ আমরা দেখতে পাই যে ডিস্ট্রিক্ট লেভেলে জেলা পরিষদ
আমরা বিস্তারিত আলোচনা পরে করব। পঞ্চায়েত সমিতি আমরা দেখতে পাই ব্লক লেভেলে, তাই তো? ব্লক লেভেলে আমরা দেখতে পাই পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত দেখতে পাই আমরা জিপি লেভেলে। জিপি লেভেলে আমরা গ্রাম পঞ্চায়েত দেখতে পাই, এবং গ্রাম পঞ্চায়েতের নিচে যেটা থাকে গ্রাম সভা, গ্রাম সংসদ, পার্টিকুলারলি কিছু পাড়া নিয়ে এই গ্রাম সভা, গ্রাম সংসদ দেখতে পাই, এটাও কিন্তু জিপি লেভেলেই আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওভারঅল এই যে থ্রি টায়ার সিস্টেমটা, এই থ্রি টায়ার সিস্টেমটাকেই আমরা বলি থ্রি টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ। এটাই হচ্ছে আমাদের থ্রি টায়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ। এবার এই যে হঠাৎ করে এই যে থ্রি টায়ার সিস্টেম এলো, যেখানে বলা হয় যে প্রথম টায়ারটা হচ্ছে, যেখানে একদম উপরের টায়ার হচ্ছে জেলা পরিষদ, সেকেন্ড টায়ার হচ্ছে পঞ্চায়েত সমিতি, থার্ড টায়ার হচ্ছে গ্রাম পঞ্চায়েত। হঠাৎ করে একদিন তো এটা আসলো না, এর পিছনে একটা হিস্ট্রি আছে। এর পিছনে সেই হিস্ট্রিটাই আমরা প্রথমে আজকে আলোচনা করব, সেই হিস্ট্রির ফার্স্ট পার্টটা। আমাদের এই টোটাল যে আমরা এই যে ক্লাসগুলোর মাধ্যমে আমি তোমাদের টোটাল কভার করাবো, যেটা বললাম যে হিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ ইন ইন্ডিয়া অ্যান্ড কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে পার্টিকুলারলি এটা হচ্ছে ভারতের নিরিখে আমরা আলোচনা করব, ভারতবর্ষে কি করে পঞ্চায়েতি রাজ এলো এবং কনস্টিটিউশনে কি করে পঞ্চায়েতি রাজ সিস্টেমটি ঢুকলো, এটা আমাদের ফার্স্ট টপিক হবে। তারপরে পার্টিকুলারলি 2 নম্বর যে টপিকটা আছে সেখানে আমরা ডেভেলপমেন্ট অফ থ্রি টায়ার পঞ্চায়েতি সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল আলোচনা করব। পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তার ডেভেলপমেন্ট কি করে হলো সেটা আলোচনা করব। ডিসেন্ট্রালাইজেশন, অবশ্যই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে আমরা বিকেন্দ্রীকরণ করলাম, সেটা আলোচনা করব। পঞ্চায়েত ব্যবস্থার সিস্টেম আলোচনা করব। তারপর আমরা তিনটে যে টায়ার, সেই টায়ারের প্রত্যেকটিকে আলাদা আলাদা আলোচনা করব, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। অবশ্যই তারপর আলোচনা করব এই যে জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে যে মেম্বাররা যান তারা কোন ইলেকশনের মাধ্যমে যান। পঞ্চায়েত ইলেকশনের মাধ্যমে, যেটা আমরা 2023-এই দেখলাম যে পঞ্চায়েত ইলেকশন হলো, সেই পঞ্চায়েত ইলেকশন ব্যবস্থা নিয়ে আলোচনা করব। এবং আলটিমেটলি স্কিমস রিলেটেড টু পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়নের রিলেটেড যে সমস্ত স্কিমস গুলো আছে সেগুলো আলোচনা করব। তো এই ওভারঅল এই কতগুলি টপিকের মাধ্যমে আমরা আমাদের আলোচনাটা করব, কমপ্লিট করব, ডিটেইলে করব, প্রশ্নগুলো আলোচনা, এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, এবং আশা করছি এরপরে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি হয় আমি আছি, আমাকে জানিও। এবারে আমি এই পেজটা ব্ল্যাঙ্ক রেখেছি। এই পেজটা ব্ল্যাঙ্ক রাখার উদ্দেশ্য, আজকে এই যে ক্লাসটা আমি নিচ্ছি, বেসিক্যালি এই ক্লাস থেকে প্রশ্ন আসার চান্সেস খুব কম। তবে হ্যাঁ, যে কোনো জিনিস পড়তে গেলে তার হিস্ট্রি জানাটা খুবই দরকার, কারণ হঠাৎ করে পঞ্চায়েতি রাজ কিভাবে আসলো, তার আদৌ হিস্ট্রিতে বা ইতিহাসে তার কোনো ছাপ ছিল কিনা, পুরাতন যুগের মানুষজন, পুরাতন যুগের মানুষ বলতে আমরা প্রাচীন ভারতে যদি দেখি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপরে বেদিক যুগ আছে, মহাজনপদ আছে, তারপরে বিভিন্ন সাম্রাজ্য একের পর এক এসে রাজত্ব করে গেছে, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, হর্ষবর্ধন আসলেন, তারপরে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত সাম্রাজ্যগুলো ছিল তারা একের পর এক আসলেন এবং তারা কিন্তু আমাদের ভারতবর্ষে রাজ করে গেছেন। তো তাদের সময় আদৌ কি পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ ছিল? তারপরে চলে গেল অ্যানশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারত শেষ হলো, আসলো আমাদের মধ্যযুগীয় ভারত। সেখানে আমরা মেনলি দুটো প্রধান ডাইনাস্টি দেখতে পেলাম, মানে দুটো প্রধান, সেখানে আমরা কাদের প্রথম কি বলবো একটু গুলিয়ে ফেললাম, সেখানে আমরা প্রথম দুটো সাম্রাজ্যের প্রভাব দেখতে পাই, এক হচ্ছে সুলতানি যুগ এবং মুঘল সাম্রাজ্য। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম যে বাইরে থেকে মুসলমানরা এসে আমাদের ভারতবর্ষে রাজত্ব করতে শুরু করলো। তো সেই মুসলমানদের রাজত্বের সময় কি পঞ্চায়েত ব্যবস্থা ছিল বা ডিসেন্ট্রালাইজেশন ব্যবস্থা ছিল? যদি পঞ্চায়েত ব্যবস্থা না থাকে তাহলে ওখানে যে বিকেন্দ্রীকরণ ব্যবস্থা ছিল তার নাম কি ছিল? এরপরে মুঘল সাম্রাজ্য চলে যাওয়ার পর আমরা আমাদের একদম আধুনিক যুগে চলে আসলাম। আধুনিক যুগে ব্রিটিশ রাজ ছিল এবং তারপরে স্বাধীনতা আন্দোলন। তো এই ব্রিটিশ রাজে কি আদৌ পঞ্চায়েত ব্যবস্থার কোনো উল্লেখ আমরা পেয়েছি? এই সমস্ত কিছু, তারপরে ভারত স্বাধীন হলো এবং স্বাধীনতার পরে বিভিন্ন বিষয়ের মাধ্যমে আলটিমেটলি 1992 সালে গিয়ে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতবর্ষের
কনস্টিটিউশনে আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ঢুকলো। তো এই 1992 সাল অবধি, 92 সালের আগে পঞ্চায়েত ব্যবস্থার কি অবস্থা ছিল সেইটা দিয়েই আমরা মেনলি এই ক্লাসে এই ক্লাসগুলিতে আলোচনা করব। আমাদের যে প্রধান বিষয় যদি আমরা দেখি তাহলে আমরা প্রথমেই দেখব প্রাচীন ভারত। প্রাচীন ভারত, প্রাচীন ভারতের মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? প্রাচীন ভারতের মধ্যে আমরা বৈদিক যুগ দেখব, তারপরে আমরা একটা মহাকাব্যের যুগ দেখব, তারপরে বৈদিক যুগ, মহাকাব্যের যুগ। বৈদিক যুগে মেনলি আমরা দেখেছি গ্রামীণ একটা পরিবেশ। তারপরে মহাকাব্যের যুগ, যেখানে আমরা রামায়ণ বা মহাভারতের উল্লেখ, মানে এই দুটো মহাকাব্য নিয়েই মহাকাব্যের যুগ। সেইখানে কিন্তু আমরা দেখতে পাই রাজা, সামন্ত, সেই সমস্ত তারা একদম মানে বৈদিক যুগ থেকে একটা সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেইখানে পঞ্চায়েতের ব্যবস্থা ছিল কিনা। তারপরে নর্মালি যে এই পার্টিকুলারলি তারপরে বিভিন্ন যে প্রাচীন ভারতের যে সমস্ত রাজ্যগুলো ছিল, প্রাচীন ভারতের যে সমস্ত রাজ্যগুলো ছিল, যেমন ধরো মৌর্যরা ছিল, গুপ্তরা ছিল, হর্ষবর্ধন ছিল, এই সমস্ত এদের সময় পঞ্চায়েত রাজ ছিল। আমার হ্যান্ডরাইটিং বোর্ডে খুব খারাপ হচ্ছে কারণ আমি কোনোদিন লিখি না বোর্ডে, তো এটা একটু কনসিডার করে নিও। এরপরে চলে আসলো মধ্যযুগ। এরপরে চলে আসলাম আমরা মধ্যযুগে। সেখানে আমরা সুলতানি যুগ দেখেছি, সেখানে আমরা মুঘল যুগ দেখেছি। তাদের সময় কোনো পঞ্চায়েত ব্যবস্থা ছিল কিনা, থাকলে কি ছিল, কারা চালাতো, কিভাবে চালাতো। এবং তারপরে আমরা চলে এলাম আধুনিক যুগ, আধুনিক ভারত, তাই তো? এই আধুনিক ভারতে মেনলি আমরা যেটা দেখতে পাই ব্রিটিশ রাজ। এই ব্রিটিশদের সময় পঞ্চায়েত ব্যবস্থা ছিল কি না ছিল, এই সমস্ত গুলো নিয়েই আমরা মেনলি আলোচনা করব। তবে আবারও বলছি, আজকের ক্লাসটা থেকে প্রশ্ন আসার চান্সেস প্রায় নেই বললেই চলে, কিন্তু কোনো কিছু জানতে হলে তার হিস্ট্রি জানাটা খুব দরকার। সেই কারণেই আমি এই ক্লাসটা তোমাদের জন্য রেখেছি। আজকে আমরা ক্লাসটা খুব ফাস্ট করব, যাতে বেশি তোমাদের জাস্ট জিনিসগুলো বলে বলে দেওয়ার জন্য। এবং হ্যাঁ, অবশ্যই নোটসের কথা তোমরা বারবার বলেছো। আগে আমি তোমাদের ওপিনিয়ন চেয়েছিলাম যে বাংলায় দেবো না ইংলিশে দেবো। কিছু লিখতে হবে না, আমি যা যা দেখো নোটস খুব বেশি ডিফারেন্ট কিছু আমি দেবো না। এখানে যা যা পড়াবো সেইগুলোই তোমরা নোটসে পাবে। বাংলা এবং ইংলিশ উভয় ভার্সনেরই নোটস আমি তোমাদের দিয়ে দেবো। যার বাংলায় পড়ার ইচ্ছা পড়ো, যার ইংলিশে পড়ার ইচ্ছা পড়ো, ঠিক আছে? তো আমাদের আজকের প্রথম প্রাচীন যুগের মধ্যে বৈদিক যুগে পঞ্চায়েতের কোনো বিষয় কিছু ছিল কিনা সেটা একটু দেখে নিই, ঠিক আছে? পুরনো সংস্কৃত শাস্ত্র যদি আমরা দেখি বৈদিক যুগে, সেখানে পঞ্চায়েতন নামক একটি শব্দের উল্লেখ পাওয়া যায়। যেই যেই পঞ্চায়েতন শব্দের যদি আক্ষরিক অর্থ আমরা দেখি, তার সেটা বোঝায় যে একজন আধ্যাত্মিক মানুষ সহ 5 জনের একটি দল। পঞ্চ মানেই হচ্ছে 5 জন। এবং বৈদিক যুগে সংস্কৃত শাস্ত্রে যে উল্লেখ পাওয়া যায়, সেখানে বলা হয়েছে যে একজন আধ্যাত্মিক ব্যক্তি সহ 5 জনের একটা দলের উল্লেখ সংস্কৃত শাস্ত্রে পাওয়া যায়। ধীরে 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 এই দলের মধ্যে আধ্যাত্মিক বিষয়টি চলে যায় এবং এটি 5 জনের একটি দলে শুধু মানে সীমিত থাকে। ঋগ্বেদ যদি আমরা দেখি, ঋগ্বেদে আমরা সমিতি বিদত থেকে স্থানীয় 6 ইউনিট হিসেবে 6 ইউনিটের উল্লেখ আমরা দেখতে পাই। ঋগ্বেদে সভা সমিতি এই বিষয়গুলোর উল্লেখ কিন্তু আমরা দেখতে পাই। এগুলো বেসিক্যালি ছিল স্থানীয় পর্যায়ের গণতান্ত্রিক সংস্থা। রাজার উল্লেখ ঋগ্বেদে ছিল, কিন্তু রাজা যদি কিছু কাজ করতেন তাহলে সেই রাজাকে পরামর্শ দেওয়ার জন্য সভা সমিতি এই সমস্ত মানুষজনদের নিয়ে এই সমস্ত দলগুলির আইডিয়া কিন্তু আমরা ঋগ্বেদে পেয়েছি। তো বৈদিক যুগের কথা যদি আমরা বলি, তাহলে বৈদিক যুগে মেইনলি আমরা এই লোকাল গভর্নমেন্টের এই ধরনের উল্লেখ পেয়েছিলাম। এবার চলে আসছি আমরা আমাদের মহাকাব্যে। আমি বললাম না আজকে আমি যা পড়াবো এগুলোর সাথে তোমাদের কোয়েশ্চেনের কোনো রিলেশন নেই, এটা অনলি ফর ইওর ইনফরমেশন, ঠিক আছে? বা হঠাৎ করে একদম শুরু করব না, ওই জন্য আজকের এই ক্লাসটা। এবারে আমরা মহাকাব্যের যুগে চলে আসি। ভারতে দুটো মহাকাব্য প্রধান, একটি হচ্ছে রামায়ণ এবং একটি মহাভারত।
রামায়ণে আমরা একটা ইঙ্গিত পেয়েছিলাম যে প্রশাসন দুটো ভাগে বিভক্ত ছিল, একটা ছিল পুর এবং জনপদ বা শহর, যেটাকে আমরা মিউনিসিপ্যালিটির সাথে একটু সিমিলার ভাবতে পারি, আর একটি হচ্ছে গ্রাম। তাহলে রামায়ণে আমরা শহর এবং গ্রামের উল্লেখ পেয়ে থাকি। তারপরে আমরা দেখেছি যে সমগ্র রাজ্যে বর্ণ পঞ্চায়েত ছিল, বর্ণায়ন পঞ্চায়েত দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি রাজার মন্ত্রী পরিষদের সদস্য ছিল। তার মানে রামায়ণে আমরা দেখেছি যে সমগ্র রাজ্যে বর্ণ পঞ্চায়েত ছিল, সেই বর্ণ পঞ্চায়েতগুলি থেকে একজন আবার সিলেক্টেড হয়ে রাজার মন্ত্রিসভায় ছিল। কোথাও না কোথাও এটা সিমিলারিটি পাচ্ছ না, যে তোমার পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেলে আছে সেখান থেকে একজন জেলা পরিষদের মেম্বার, ঠিক সেই রকমই এই বিষয়টাও। গ্রামের স্বশাসন মহাভারতের শান্তি পর্বে যথেষ্ট অভিব্যক্তি খুঁজে পাওয়া যায়। মনুস্মৃতির পাশাপাশি কৌটিল্যের অর্থশাস্ত্রেও কিন্তু গ্রাম যে স্বভাবে শাসিত হচ্ছিল, মানে গ্রামের অ্যাডমিনিস্ট্রেশন যে গ্রামের মানুষজন দ্বারাই হচ্ছিল, তার উল্লেখ আমরা মনুস্মৃতি কৌটিল্যের অর্থশাস্ত্রে পেয়েছিলাম। এছাড়া মহাভারতে আমরা দেখতে পাই, এর উল্লেখও পাই যে গ্রামের ওপর কিছু গ্রাম নিয়ে আরেকটা 10, 20, 100, 1000 এইরকম গ্রাম গোষ্ঠী নিয়ে এক একটা ইউনিট ছিল। সেই সমস্ত ইউনিটগুলোকে যদি বলা হতো, গ্রামের প্রধান আধিকারিকের নাম ছিল গ্রামিক। গ্রামের প্রধান আধিকারিকের নাম ছিল গ্রামিক, ঠিক আছে। গ্রামের প্রধান আধিকারিক 10টা গ্রাম নিয়ে যে ইউনিট তৈরি হতো, তার যে প্রধান ছিল তাকে দশক বলা হতো। 20টা গ্রাম নিয়ে যে ইউনিট তৈরি করা হতো তার নাম ছিল বিনস্য অধিপতি। তারপর 100টা গ্রাম নিয়ে যে ইউনিট তৈরি হতো সেখানে ছিল শতগ্রাম অধ্যক্ষ। এবং যদি আমরা দেখি যে তারপরেও মানে 10টা গ্রাম নিয়ে একটা ইউনিট, 20টা গ্রাম নিয়ে একটা ইউনিট, 100টা গ্রাম নিয়ে একটা ইউনিট, এবং তাদের আবার একজন করে প্রধান, এই উল্লেখও কিন্তু আমরা মহাভারতের সময় পেয়ে থাকি। এবং এদের এটারও উল্লেখ পাই কৌটিল্যের অর্থশাস্ত্র বা মনুস্মৃতিতে, যে এই সমস্ত যে লোকাল ইউনিটগুলো তারা কিন্তু লোকাল করটাকে আদায় করত, ঠিক আছে। তারা স্থানীয় কর সংগ্রহ করত এবং তাদের গ্রামের প্রতিরক্ষার দায়িত্ব কিন্তু তাদের উপর ছিল। তো মহাকাব্যে আমরা লোকাল ইউনিটের এরকম উল্লেখ পেয়েছি। প্রাচীন যুগ, এবার আমরা পার্টিকুলারলি বৈদিক যুগ যে আলোচনা একটু দেখলাম যে বৈদিক যুগে কি উল্লেখ আছে, তারপর মহাকাব্যে দেখলাম যে কি উল্লেখ আছে, তারপরে আমরা প্রাচীন যুগে চলে এসেছি। প্রাচীন যুগের মধ্যে আমরা গুপ্ত, মৌর্য, হর্ষবর্ধনের সময় সমস্ত কিছুই কিন্তু এই প্রাচীন যুগে পাচ্ছি। কৌটিল্যের অর্থশাস্ত্রে খুব ইজিলি গ্রাম পঞ্চায়েতের উল্লেখ আছে, শহরকে পুর হিসেবে উল্লেখ করা আছে, এবং বলা হয়েছে যে এই পুরর যে প্রধান ছিলেন তিনি হচ্ছেন নাগরিক। স্থানীয় সংস্থাগুলি রাজকীয় হস্তক্ষেপ থেকে মুক্ত ছিল, মানে স্থানীয় সংস্থাগুলি কিন্তু স্বশাসিত হতো। মৌর্য এবং মৌর্য পরবর্তী সময় প্রধান ব্যক্তি প্রবীণদের একটি পরিষদের সহায়তায় গ্রামের জীবনে একাধিক বিশিষ্ট ভূমিকা পালন করতে থাকতো, এটা আমরা দেখলাম। গুপ্ত যুগেও এই ব্যবস্থা ছিল, মানে মৌর্য যুগে এরকম ব্যবস্থার উল্লেখ আমরা পাই, গুপ্ত যুগেও এই ব্যবস্থা ছিল। যদিও এক একটা সময় মৌর্য যুগে লোকাল ইউনিটের নাম যা ছিল বা তার প্রধানের নাম ছিল, গুপ্ত যুগেও এরকম একটা লোকাল ইউনিট ছিল, কিন্তু তার নাম বা প্রধানের নাম চেঞ্জ হতে থাকে। একইভাবে প্রাচীন ভারতে স্থানীয় সরকারের বিভিন্ন ব্যবস্থা আমরা দেখতে পাই। এগুলো জাস্ট ফর ইউর ইনফরমেশন, কখনো প্রশ্ন আসবে না, আমি বারবার বলছি। যাই হোক, এটা লক্ষণীয় যে পঞ্চায়েতের প্রধান বা এমনকি পঞ্চায়েতের সদস্য হিসেবে অংশগ্রহণকারী মহিলাদের কিন্তু এখানে কোনো উল্লেখ নেই। এটা একটা অদ্ভুতভাবে একটা জিনিস দেখবে যে এই যে প্রাচীন যুগে এই যে লোকাল যে ইউনিটগুলো সেখানে কিন্তু তোমরা মহিলাদের পার্টিসিপেশন পাবে না। এখন আমরা পঞ্চায়েত ব্যবস্থায় যেমন দেখি যে মহিলাদের পার্টিসিপেশন ম্যান্ডেটরি, সেক্ষেত্রে কিন্তু প্রাচীন ভারতে এই যে পঞ্চায়েত ব্যবস্থার ছিটেফোঁটা আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আমরা মহিলাদের পার্টিসিপেশন দেখতে পাবো না, ঠিক আছে। মধ্যযুগীয় সময়কাল, এবার চলে আসলাম আমরা মধ্যযুগীয় সময়কালে। সুলতানি আমলে দিল্লির সুলতানরা তাদের রাজ্যকে মধ্যযুগে মানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুসলিমরা ভারতবর্ষে ঢোকে। সুলতানি যুগ এবং মুঘল যুগ দুটো প্রধান
মধ্যযুগে যারা শাসন করেছেন সেই দুটো প্রধান মুসলিম সাম্রাজ্য সুলতানি যুগ এবং মুঘল যুগ। সুলতানি আমলে আমরা দিল্লি সুলতানদের দেখেছি যে তারা রাজ্যকে বিলায়েত নামক প্রদেশে বিভক্ত করেছে। এক মিনিট একটু ধরো তো। আচ্ছা, সরি ফর দ্য ডিস্টারবেন্স। গ্রামের শাসনের জন্য তিনজন প্রধান কর্মকর্তা আমরা দেখতে পাই, যেমন প্রশাসনের জন্য আমরা দেখি যে মুকাদ্দম, রাজস্ব আদায়ের জন্য আমরা পাটোয়ারি দেখতে পাই, পঞ্চের সহায়তার জন্য বিরোধ নিষ্পত্তির জন্য আমরা চৌধুরী। এদের মানে আমরা দেখেছি যে গ্রামীণ লেভেলে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছে, এটা আমরা দেখতে পাই। এবং গ্রামগুলো আরেকটা দেখো, এটা এই পয়েন্টটা যদি দেখি যে গ্রামগুলোর ক্ষেত্রে কিন্তু স্বশাসনের যথেষ্ট সুবিধা ছিল বা সুযোগ ছিল। মধ্যযুগে মুঘল শাসনের অধীনে বর্ণবাদ ছিল, সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা ছিল এবং ধীরে ধীরে এই বর্ণবাদ এবং সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু এই যে গ্রামের যে স্বশাসন সেটাকে এফেক্ট করতে শুরু করে। তাহলে এই মধ্যযুগ থেকেই কিন্তু আমরা একটা ডিগ্রেডেশন অফ লোকাল সিস্টেম দেখতে পাই। আমরা যদি বৈদিক যুগ দেখি, আমরা যদি মহাকাব্যের যুগ দেখি, বা আমরা যদি প্রাচীন ভারতের পুরো পোর্শনটা দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে গ্রামের উপস্থিতি ছিল, গ্রামের স্বশাসন ছিল। যদিও সেখানে মহিলাদের পার্টিসিপেশন আমরা সেভাবে দেখিনি, কিন্তু ওভারঅল গ্রামীণ ব্যবস্থার উপরে কিন্তু রাজাদের প্রভাব অনেকটা কম ছিল। কিন্তু মধ্যযুগীয় শাসন ব্যবস্থাতে কিন্তু আমরা দেখতে পাই ধীরে 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 এই যে গ্রামের যে স্বশাসিত ব্যবস্থাটা সেটা উপর সামন্ততান্ত্রিক একটা প্রভাব বা তৎকালীন রাজাদের একটা প্রভাব দেখতে পাই। এবার আবারও বলে দিলাম যে মধ্যযুগীয় শাসন ব্যবস্থাতেও কিন্তু লোকাল লেভেলে যে শাসন ব্যবস্থা ছিল সেখানেও কিন্তু আমরা মহিলাদের কোনো রকম পার্টিসিপেশন দেখতে পাই না। ব্রিটিশ আমল, এবার চলে আসলাম আমরা ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে অবশ্যই আরো খারাপ অবস্থা দাঁড়ায়। ব্রিটিশ আমলে দেখেছি যে আরো বেশি করে এই যে গ্রামে যে স্বশাসন করার বিষয়টা সেটা আরো বিলুপ্ত হতে থাকে। স্বায়ত্তশাসন তারা বেসিক্যালি হারায় এবং গ্রামীণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। 1870 সাল থেকে ভারত প্রতিনিধিত্বমূলক স্থানীয় প্রতিষ্ঠানের ভোর দেখেছে। 1870 বিখ্যাত মেয়র যে রেজলিউশন স্থানীয় প্রতিষ্ঠানগুলির ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির মাধ্যমে তাদের উন্নয়নে গতি দিতে শুরু করে। 1870 সালে শহরে পৌরসভাগুলিতে নির্বাচিত প্রতিনিধিদের ধারণা চালু করা হয়। এছাড়া 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল, বিদ্রোহ সাম্রাজ্যের অর্থকে যথেষ্ট চাপের মধ্যে ফেলে এবং সেখানে দেখা যায় যে স্থানীয় করের বাইরে স্থানীয় পরিষেবার অর্থায়নের প্রয়োজনীয়তা দেখা যায় এবং বিকেন্দ্রীকরণের বিষয়ে লর্ড মেয়র যে প্রস্তাব গৃহীত হওয়া সেটা আর্থিক বাধ্যবাধকতার বাইরে ছিল। ঠিক আছে, তো এই যদিও আমরা দেখি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা হয়েছিল, মানে সেটা ধীরে 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 এফেক্টেড হতে শুরু করে, কিন্তু আলটিমেটলি 1857 যখন বিদ্রোহ হয় সেই বিদ্রোহে কিন্তু একটা স্থানীয় চাপ থাকে এবং তার ফলে কিন্তু লর্ড মেয়র যে বিকেন্দ্রীকরণ নীতি সেটা কিন্তু আমরা ব্রিটিশ আমলে দেখতে পাই। আজকের ক্লাসটা কিন্তু একটু বোরিং লাগছে, ভালো লাগছে না আমি জানি, কিন্তু কি করব বলে এর পরের দিনের ক্লাস থেকে খুব ইন্টারেস্টিং থাকবে। লর্ড মায়ো যে বিকেন্দ্রীকরণের ব্যবস্থা এনেছিল সেটাকে অনুসরণ করেই লর্ড রিপন 1882 সালে এই প্রতিষ্ঠানগুলিকে অত্যন্ত প্রয়োজনীয় গণতান্ত্রিক কাঠামো প্রদান করেছিলেন, কারণ সেটা কিছুটা বাধ্য হয়েই করেছিলেন। তখন সমস্ত বোর্ডে অকর্মকর্তাদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকতে বাধ্য করা হয়েছিল, যাদের নির্বাচিত হতে হবে এবং সংস্থাগুলির চেয়ারম্যান নির্বাচিত অকর্মকর্তাদের মধ্যে থেকে হতে হবে। তাহলে বেসিক্যালি আমরা দেখলাম যে ব্রিটিশ আমলেও যে সমস্ত কমিটিগুলো সেখানেও
নিচু লেভেল থেকে কিছু মানুষকে স্থান দেওয়া হতে শুরু করলো। তো যাই হোক, এটি ভারতের স্থানীয় গণতন্ত্রের ম্যাগনা কার্টা বলে মনে করা হয়। এছাড়াও তারপরে 1907 সালে কেন্দ্রীকরণ সংক্রান্ত রয়্যাল কমিশনের নিয়োগের মাধ্যমে স্থানীয় স্ব-সরকার প্রতিষ্ঠানগুলি একটি উৎসাহ লাভ করে। এটা হব হাউসের একটি রিপোর্ট আছে, সেই অনুযায়ী এটা বলা হয়। কমিশন গ্রাম পর্যায়ে পঞ্চায়েতের গুরুত্ব স্বীকার করেছে। তাহলে ওভারঅল আমি যদি দেখি যে লর্ড মেয়ো আর লর্ড রিপন এর গুরুত্ব কিন্তু এই ব্রিটিশ আমলে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর থেকে বেশি কিছু বলে দরকার নেই। আমরা মেইনলি যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা আমি যদি বলি, তাহলে কনস্টিটিউশন, ভারত স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার পর আমাদের গান্ধীজির যে উদ্যোগ, গান্ধীজির উদ্যোগের পরে কনস্টিটিউশনে আর্টিকেল 40 আসা, এবং তারপরে চারটে যে কমিশন, সেই কমিশনের পরে একবার ত্রিস্তরীয় একবার দ্বিস্তরীয়, এই সমস্ত কমিশনের রেকমেন্ডেশনের মাধ্যমে ফাইনালি গিয়ে 1992 সালে আমরা পেলাম আমাদের 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা ইন কনস্টিটিউশন। এই যে পটভূমি, এর মাধ্যমে 1919 সালে যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সেক্ষেত্রেও স্থানীয় সরকারের বিষয়কে প্রদেশগুলির ডোমেনে স্থানান্তরিত করা হয়েছিল। তাহলে এই দেখো 1919 সালে যে মন্টেগু চেমসফোর্ড, সেখানে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেখানে বলা হয়েছিল যে লোকাল যে গভর্নমেন্ট, সেই বিষয়টাকে প্রদেশের যে ডোমেন সেখানে স্থানান্তরিত করা হয়েছিল। মানে আমরা 1919-এ যে আলাদা আলাদা লিস্ট ছিল, সেখানে স্থানীয় সরকারের বিষয়টাকে প্রদেশের ডোমেনে স্থানান্তরিত করা হয়েছিল। এবং সংস্কারটি সুপারিশ করেছে যে যতদিন সম্ভব স্থানীয় সংস্থাগুলিতে একটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত এবং বাহ্যিক নিয়ন্ত্রণ থেকে তাদের সম্পূর্ণ সম্ভাব্য স্বাধীনতা থাকা উচিত। এই পঞ্চায়েতগুলি সীমিত কার্যাবলী সহ শুধুমাত্র সীমিত সংখ্যক গ্রামকে কভার করত এবং সাংগঠনিক আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা গ্রাম পর্যায়ে স্থানীয় স্ব-সরকারের গণতান্ত্রিক এবং প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিবর্তিত হয়নি বা পরিণত হয়নি। মানে এটা দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারি যে পঞ্চায়েত ব্যবস্থা ছিল, সেটা প্রদেশের লিস্টে তাকে ইনক্লুড করা হয়, কিন্তু তাদের যে স্বাধীনতা, তাদের যে স্বশাসন করার ক্ষমতা, সেটা কিন্তু খর্ব করা হয়েছিল। মানে তাদের উপর সবসময় একটা কন্ট্রোল, একটা নিয়ন্ত্রণ, একটা চোখ রাখা, এই বিষয়টা কিন্তু সবসময় ছিল। যাই হোক, 1925 সালের মধ্যে 8টি প্রদেশে পঞ্চায়েত আইন পাশ করেছিল এবং 1926 সালের মধ্যে 6টি স্থানীয় রাজ্য ও পঞ্চায়েতের আইন পাশ করেছিল। স্থানীয় সংস্থাগুলিকে কর আরোপের জন্য আরো ক্ষমতা এবং কার্যাবলী হ্রাস করা হয়েছিল, কিন্তু স্থানীয় স্ব-সরকার প্রতিষ্ঠানগুলোর অবস্থান প্রভাবিত হয়নি। বেসিক্যালি যদি আমরা দেখি এর পুরো ওভারঅল যদি জিস্ট আমরা দেখতে পাই, তাহলে এই ওভারঅল জিস্টের মাধ্যমে এটুকুনি বলতে পারবো যে প্রাচীন ভারতে মেনলি গ্রামীণ ব্যবস্থার উল্লেখ ছিল। প্রাচীন ভারতে গ্রামীণ ব্যবস্থার উল্লেখের সাথে সাথে আমরা বৈদিক যুগ যদি দেখি, আমরা মহাকাব্যের যুগ দেখি, এবং আমরা তারপরে প্রাচীন ভারতের বিভিন্ন যে ডাইনাস্টি গুলো ছিল, মৌর্য, গুপ্ত, এদের সময় আমরা দেখতে পাই যে স্থানীয় শাসন ছিল, সেটা স্বনির্ভর ছিল। সেখানে মানুষ স্বাধীনভাবে পার্টিসিপেট করতে পারতো, তাদের চালাতে পারতো, তাদের রিপ্রেজেন্টেশন আবার রাজার মন্ত্রী পরিষদেও ছিল, কিন্তু সেখানে মহিলাদের পার্টিসিপেশন সেভাবে ছিল না। মধ্যযুগে আমরা যখন দেখি যে মুসলিম রাজত্বে স্থানীয় শাসন ব্যবস্থা ছিল, সেটা অনেকটা কন্ট্রোলড ছিল। তারপরে আসলাম আমরা ব্রিটিশদের সময়, সেখানে প্রথমে স্থানীয় শাসন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে বিভিন্ন বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশরা বুঝতে পারে যে এই স্থানীয় যে বিষয়গুলো আছে তাদেরকে স্থানীয়ভাবে কাজ করতে দিতে হবে, কিন্তু অবশ্যই একটি কন্ট্রোলের মধ্যে। মানে আমি তোমাকে দিলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি 5 জনকে নিয়ে 10 জনকে নিয়ে একটা গ্রুপ করতে পারো, কিন্তু তোমার গ্রুপকে কন্ট্রোল করব আমি, তোমার গ্রুপের ক্ষমতাকে আমি খর্ব করব। তুমি আগে যতটা স্বাধীনভাবে কাজ করতে পারতে, তুমি কাজ করবে স্বাধীনভাবে, কিন্তু অতটা স্বাধীনতা আমি দেব না। তোমার স্বাধীনতা আমার হাতে থাকবে, তোমার স্বাধীনতার হ্রাস আমার হাতে থাকবে। কোথাও না কোথাও ব্রিটিশদের মধ্যে এরকম একটা মেন্টালিটি ছিল। লর্ড মেয়ো, লর্ড রিপন স্থানীয় সাহিত্য এইসব এদের প্রভাবের জন্য বা এদের
সুযোগের জন্য স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা ব্রিটিশদের সময় কিছুটা গুরুত্ব পেয়েছিল, কিন্তু বারবার আমরা দেখেছি 1919-এর মন্টেগু চেমসফোর্ডেও বা 1925 সালেও বিভিন্ন প্রদেশে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা থাকে, কিন্তু সেটা ব্রিটিশরা যাতে কন্ট্রোল করতে পারে এইরকমই ব্যবস্থা ছিল। তো এইটা হচ্ছে আজকে আমাদের ওভারঅল বিষয়, আমরা এর থেকে বেশি আলোচনা করব না। এরপরে যেটা আমরা আলোচনা করব পরবর্তী উইকের যে ক্লাসে, সেখানে আমরা আলোচনা করব মেইনলি যে গান্ধীজির ভূমিকা, কারণ গান্ধীজি আমাদের প্রথম, গান্ধীজির সময় থেকে কিন্তু আমরা গ্রামের স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং গ্রাম পর্যায়ে তাদের যে একটা ভূমিকা আছে সেই বিষয়টা সবার প্রথমে, এই পঞ্চায়েতি ব্যবস্থার মূল সূত্রধার যদি আমরা কাউকে দেখি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। তো ওনার বিষয়ে আলোচনা করব এবং তারপরে ভারতবর্ষ স্বাধীন হলো, স্বাধীনতার পর যে ডেভেলপমেন্ট এবং সেই ডেভেলপমেন্ট থেকে 1992 সাল অবধি যে ধীরে ধীরে যার পর্যালোচনা, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো এই ক্লাসটা বেসিক্যালি ইটস নট ইম্পর্টেন্ট না এই ক্লাসটি, এটা জাস্ট বলে দিলাম এটুকুনি তোমাদের বোঝানোর জন্য যে আজকে যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা আছি, লোকাল গভর্নমেন্ট এইভাবে কাজ করে, অনেক ক্ষমতা লাভ করে, প্রচুর ফান্ড আসে বিভিন্ন স্কিমের জন্য, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য, বেসিক্যালি যাতে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হতে পারে লোকাল লেভেলে। এর কিন্তু হিস্ট্রি বা এর ইতিহাস একদিনের নয়, বহু কাল থেকে, ইভেন আমি তো বলবো যে এটা একেবারে আমাদের প্রাচীন ভারতের সময় থেকে যদি আমরা দেখি যে স্বায়ত্ত শাসন ব্যবস্থা ছিল, বিভিন্ন সময় সেটা ঘটেছে, কমেছে, বেড়েছে, মহিলাদের পার্টিসিপেশন কোথাও ছিল না, তবে ওভারঅল আমরা যদি দেখি মহিলাদের পার্টিসিপেশন এখন ততটা কিন্তু প্রাচীন ভারত, মধ্য ভারত বা আধুনিক ভারত কোনো সময় ছিল না। এখন মহিলাদের পার্টিসিপেশন অনেক বেশি, অনেক মহিলারা বিভিন্ন বিষয়ে ডিসিশন মেকার, তবে আদৌ সেই ডিসিশন মেকার মানে থাকা আর অ্যাক্টিভ থাকার মধ্যে ডিফারেন্স আছে, এটা তোমরা গ্রামের পর্যায়ে গেলেই বুঝতে পারবে। যাই হোক, সেই বিষয়ে আমি যেতে চাইছি না, এখনকার যা অবস্থা সেটা অবশ্যই আমরা সবকিছু পড়ে ধীরে ধীরে আলোচনা করব। এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের ক্লাস 2। আজকে আমরা পঞ্চায়েত ব্যবস্থা রেভলিউশনের পার্ট 1টা আলোচনা করলাম। বেসিক্যালি গান্ধীজির আগে অবধি কি ছিল জাস্ট একটু টাচ করে গেলাম, কিচ্ছু মনে রাখতে হবে না, এখান থেকে একটা সিঙ্গেল প্রশ্ন তোমাদের দেবে না। একটা প্রশ্ন আমি লাস্ট তোমাদের করছি, উত্তরটা তোমরা দিও কমেন্ট সেকশনে, যে এই স্বায়ত্ত শাসনের জনক কোন ব্রিটিশ কি বলবো ব্রিটিশ ভাইসরয়কে বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও, স্বায়ত্ত শাসনের জনক কাকে বলা হয়। এই প্রশ্নটা আমরা মডার্ন হিস্ট্রিতে এই প্রশ্নটা প্রায় থাকে, তো এই প্রশ্নটার উত্তর তোমরা আমাকে দেবে। লাস্ট আমরা শেষ করছি অবশ্যই যার জন্য আমাদের এখানে এই পঞ্চায়েত ব্যবস্থা মেনলি এসেছিল, হরিজন পত্রিকাতে 1942 সালের 26শে জুলাই এটি প্রকাশিত হয়েছিল। পেজ 238 এটা ছিল যে গণতন্ত্র গ্রামকে যে ভালোবাসে, সে একটি গ্রামকে তার নিজের জগৎ এবং একমাত্র কাজ রূপে গ্রহণ করতে পারে এবং সে দেখবে ভালো ফল করেছে। এই বলে আজকের ক্লাস শেষ করলাম। আমাদের সংকল্প ব্যাচ কোর্স লিংক ভিডিও ডেসক্রিপশনে আছে, এবং যেটা লাস্ট বারবার বলছি, আমার আছে ভোট শক্তি, ভোট দেব, দেশ গড়ব। তাহলে তোমাকে ভোটও দিতে হবে এবং দেশ গড়ার ক্ষেত্রে তোমার ভোটের যে দাম সেটা তোমার আদায় করে দিতে হবে। তোমার এটা অধিকার এবং তোমার রেসপন্সিবিলিটি, সো প্লিজ কাস্ট ইওর ভোট। ঠিক আছে, থ্যাংক ইউ টু এভরিওয়ান। দেখা হচ্ছে শুক্রবারের লাইভ এমসিকিউ ক্লাসে, এবং অবশ্যই দেখা হবে আগামীকাল সকাল 9টায় তোমাদের সাথে কারেন্ট অ্যাফেয়ার্স।